স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতির সংবাদে আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দুর্নীতিগ্রস্ত বিএনপি নেতৃত্বকে জনগণ কোন ভরসায় ভোট দেবে বলে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র সফর শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এক প্রশ্নের উত্তরে এই কথা বলেন। শালী জয় রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান শেষে দেশে ফেরার পর রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন। যুক্তরাষ্ট্র সফরকালে নানা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন সরকার প্রধান। প্রশ্নোত্তর পর্বে উঠে আসে সমসাময়িক নানা ইস্যু। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে আপনার বক্তব্য ছিল অত্যন্ত বলিষ্ঠ। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে প্রশ্ন করা হলে সরকার প্রধান বলেন, তাদের নিজ দেশে ফিরিয়ে দিতে সরকার যথাসাধ্য চেষ্টা করলেও আন্তর্জাতিক অনেক সংস্থা তাদের নিয়ে ব্যবসা করছে। আমরা বলে যাচ্ছি, সারা পাচ্ছি, কিন্তু খুব বেশি কার্যকর দেখা যাচ্ছে না তাদের। মানে আমাদের মনে হয় যেন রিফিউজি পালতে পারলে এই পালাটা হচ্ছে একটা ব্যবসা। আই এম ভেরি সরি টু সে, মনে হচ্ছে রিফিউজি পালাটা একটা ব্যবসা কারো কারোর জন্য, কোনো সংস্থার জন্য। এটা না থাকলে তাদের চাকরি থাকবে না। উঠে আসে আগামী নির্বাচন এবং নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গ। শেখ হাসিনা বলেন, দণ্ড পাওয়া নেতৃত্ব দিয়ে পরিচালিত বিএনপিকে জনগণ ভোট দেবে না, এটা বিএনপিও জানে। কারা, কেন, কি কারণে, কোন সুখের স্বপ্নে, কোন আশার আলো দেখে ওদের বিএনপিকে বা অন্যদেরকে ভোট দেবে সেটা আমাকে একটু বলেন, শুনি, একটু জেনে রাখি। আর আমরা কিছু করলাম কিনা দেশের জন্য, এতটুকুও কিছু করতে পেরেছি কিনা সেটাও একটু তুলনা করেন। যে গত 21 বছর, তারপরে গেল 7 বছর, 8 বছর, এই সময়ের মধ্যে এদেশের মানুষ কি পেয়েছে। প্রশ্ন আসে, ই কমার্সের নামে মানুষের অর্থ হাতিয়ে নেয়া কয়েকটি কোম্পানির বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সরকার। উত্তর দেন প্রধানমন্ত্রী, মানুষের দুঃসময়ের সুযোগ নিয়ে কিছু মানুষ টাকা বানানোর জন্য যে প্রতারণা করে, এদের উপযুক্ত শাস্তি অবশ্যই হবে। আমরা বসে নেই, সাথে সাথে এগুলিকে ধরা হয়েছে। একবার যখন ধরা হয়েছে, তবে তারা টাকাগুলি নিয়ে কোথায় রাখলো, কি করলো, কি সম্পদ বানালো, সেটাও খুঁজে বের করা হবে। এবং আমরা চেষ্টা করে যাব এগুলি যদি ফেরত আনা যায় তাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করব। প্রধানমন্ত্রী বলেন, মুজিব বর্ষ উপলক্ষে লক্ষাধিক গৃহহীন পরিবারকে বাড়ি নির্মাণ করে দিয়েছে সরকার। সরকারের এই সাফল্য যারা মেনে নিতে পারেনি তারাই বিভ্রান্তি ছড়াচ্ছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আন্দোলন জোরদার করাই এখন প্রধান লক্ষ্য বিএনপির। কেন্দ্রে ঘোষিত আন্দোলন কর্মসূচি মুখ থুবড়ে পড়ে তৃণমূলে এসে। তাই এবার লক্ষ্য তৃণমূলকে সংগঠিত করা। এ নিয়ে দলটির ভাইস চেয়ারম্যান সিরিজ বৈঠক করেছেন শীর্ষ নেতাদের সঙ্গে। তৃণমূলে ধরপাকড় ও ভয়ভীতি হবে এমনটা মাথায় রেখে কৌশল সাজানো হচ্ছে দাবি নেতাদের। শামসুজ্জামান শাহিন ও নয়ন বড়ুয়া জয়কে সাথে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সিরিজ বৈঠক করেছেন দলটির শীর্ষ নেতারা। এরপর থেকেই মাঠের রাজনীতিতে এক দফা আন্দোলনের কথা বলছেন তারা। সিরিজ বৈঠক শেষে কেন্দ্রীয় নেতারা চাঙ্গা হলেও দলটির তৃণমূল কতটা প্রস্তুত আন্দোলনে প্রশ্ন ছিল নেতাদের কাছে। তারা বলছেন, তৃণমূলকে সংগঠিত করতেই বার্তা দেওয়া হয়েছে সিরিজ বৈঠক থেকে। আমাদের মধ্যে থেকে যে সমস্ত কিছু নেতৃবৃন্দ যারা একটু অলস ছিল, অনেকে পারিবারিক কারণে হয়তো মাঠে আসে নাই, আর বিভিন্নভাবে উপর পর্যায়ের নেতারা, তৃণমূল না, তাদেরকে কড়া নির্দেশনা যে সুসংগঠিত করা প্রত্যেকটি এলাকায়। আমাদের যে মিটিংগুলো হচ্ছে তাতে করে আমাদের একটা মেসেজ কিন্তু আমরা তৃণমূল পর্যায়ে দিতে চেষ্টা করছি। সেটা হচ্ছে সম্মেলনের মাধ্যমে আবার নতুন করে দলকে সাজিয়ে তৃণমূল পর্যায়ে নেতৃত্বকে ছড়িয়ে দিতে হবে। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা, সংগঠিত করা, দলকে ঢেলে সাজানো, এবং এই মেসেজটাই আমাদেরকে দেওয়া হয়েছে। আন্দোলন শুরু হলে গ্রেপ্তার হতে পারেন শীর্ষ নেতারা। সরকার বিরোধী আন্দোলনে নামলে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়ে তৃণমূলে। এবার আন্দোলনের ডাক দিয়ে পেছন ফিরে তাকানোর সুযোগ নেই বলছেন কেন্দ্রীয় নেতারা। বিএনপি ধরপাকড়ের ভয় করে না, কারণ আমরা বিশ্বাস করি যে ভয়, ভীতি, ধরপাকড় ছাড়া পৃথিবীর ইতিহাসে কেউ কখনো কোনো গণতান্ত্রিক আন্দোলন হয় নাই। 15টি বছর 11 থেকে শুরু করেছে। আমরা তো এগুলির মধ্যে আছি। আমার বিরুদ্ধে অনেক মামলা, আমাদের নেতাকর্মীর সবার বিরুদ্ধে মামলা আছে। কাজে এই মামলা হামলাকে
আমরা উপেক্ষা করে কিন্তু আমরা রাজপথে আছি এবং থাকবো। নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন না আসলে আন্দোলনে যাবে বিএনপি। এজন্য দলের ত্যাগী নেতারা প্রস্তুত আছেন। জনগণের প্রয়োজনে বিএনপিকে ঘুরে দাঁড়াতে হবে বলছেন নেতারা। ত্যাগী কর্মীরা ছিল, আজকে তারা নেতৃত্বে আসছে ওয়ার্ড এবং ইউনিয়নে। তাদের সমন্বয়ে আমাদের দল সুসংগঠিত হচ্ছে। আমরা খালি আন্দোলন না, আমরা মানুষের অধিকারের সংগ্রামের জন্য আমরা মাঠে নামবো এবং তার মধ্যে মূল যে বক্তব্য সেটি হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের পথে হাঁটছে দলটি। আওয়ামী লীগ 1996 সালে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিল, তেমন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 19 মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবে। এক্ষেত্রে পরিচয়পত্র দেখিয়ে হলে প্রবেশ করতে হবে। সকাল থেকে বিভিন্ন হলে নিজ নিজ রুমে উঠতে শুরু করেছে শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয় হলের পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়েছে। এদিকে গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী টিকা ক্যাম্পে শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর পশ্চিমাঞ্চলে জলাবদ্ধতা নিরসনে কল্যাণপুর রিটেনশন পন্ড বা জলাধার প্রকল্পের জমির সীমানা নির্ধারণে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানিয়েছে, এই জলাধার ঘিরে জলসবুজ কেন্দ্রিক হাইড্রো ইকো পার্ক নির্মাণে নকশা তৈরির কাজ প্রায় শেষ। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে উন্নত বিশ্বের মতো বাজারে গ্রিন বন্ড ছেড়ে এই প্রকল্পের অর্থ সংগ্রহ করা হবে। এদিকে সুস্থ সুন্দর ঢাকা গড়তে ডিএনসিসিকে সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতে যাতে রাজধানীর পশ্চিমাঞ্চলে জলাবদ্ধতা তৈরি না হয়, সেজন্য 2006 সালে 53 একর জায়গার উপর কল্যাণপুর রিটেনশন পন্ড অর্থাৎ বৃহৎ জলাধার প্রকল্প হাতে নেয় ঢাকা ওয়াসা। কিন্তু গেল 15 বছরে প্রকল্পটি বাস্তবায়ন না হওয়ায় দখল হয়ে যায় এই জলাধারের 171 একর জায়গা। এবার বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এই জমি উদ্ধার করতে চায় ডিএনসিসি। এছাড়া এই জলাধার ঘিরেও নেওয়া হয়েছে হাইড্রো ইকো পার্ক নির্মাণের মহা পরিকল্পনা। আমাকে সিএস এবং আরএস যেটাতে মানে ম্যাক্সিমাম যেটা আছে সেই দাগগুলো নিয়ে আমরা কাজ করব। এই কাজগুলো দেওয়ার জন্য আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কথা হয়েছে। প্রকল্পের মূল পরিকল্পনা কল্যাণপুরের 5টি খালের অতিরিক্ত পানি জলাধারে ধারণ করে পাম্পের সাহায্যে তুরাগে ফেলা। নগর পরিকল্পনাবিদরা মনে করেন এর ফলে ঢাকার পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতা হবে না। একই সাথে খালগুলো বাদ দিয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা। মূলত জলাধার ঘিরে 110 একর জায়গার উপর জল সবুজ কেন্দ্রিক হাইড্রো ইকো পার্ক নির্মাণ প্রকল্পে 10টি জোনে থাকছে অর্ধশতাধিক স্থাপনা। একই সঙ্গে মাঝখানে দুটো আইল্যান্ডে বার্ড এভিয়ারি, প্রজাপতি গার্ডেন এবং বি কালচার, এগুলোর মাধ্যমে ওই ইয়াং সোল প্রকৃতি নির্ভর শিক্ষালয় হিসেবে ব্যবহার করতে পারবে। রোয়িং, বোটিং এবং প্রকৃতিদত্ত জলে সাঁতার কাটা, সুইমিং পুলে নয়, সব কিছু ফ্যাসিলিটির মধ্যে থাকছে। মেয়র জানিয়েছেন এই প্রকল্পের অর্থ সংগ্রহ করতে উন্নত বিশ্বের মতো বাজারে গ্রিন বন্ড ছাড়া হবে। এমন উদ্যোগে ডিএনসিসির পাশে থাকতে চায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও। শহরের বাতাস, পানি, মাটির মান উন্নয়ন এবং আমাদের সুন্দর একটি নগরী ওনারা যাতে আমাদের উপহার দিতে পারেন, তার ফাইন্যান্সিয়াল সলিউশন কিভাবে ক্যাপিটাল মার্কেট দিতে পারে সেটা নিয়ে আমরা কথা বলেছি। যেটা মিউনিসিপ্যালিটি বন্ড যেটা সেটার ইন্টারেস্ট কিন্তু বেশি, কিন্তু প্রায় 5%-এর মতন। এটা আমরা 2.5%। যে আমরা 2.5% টাকা যদি পাই তাহলে আমাদের পে ব্যাক করতে তো সুবিধা হবে আমাদের। ডিএনসিসি মেয়র জানান, চলতি বছর প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠকে প্রকল্পটির অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হলে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বাধুনিক জল সবুজ ঘেরা হাইড্রো ইকো পার্ক হবে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। দেশে করোনার সংক্রমণে গত 24 ঘন্টায় আরও 18 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 794 জন, তবে রোগী শনাক্তের হার 3-এর কিছুটা উপরে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় মোট 24,928 জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 3.19%।
আগের দিন শনাক্তের হার ছিল 2.90%। এখন পর্যন্ত দেশে মোট 15,58,758 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে 27,591 জনের, আর সুস্থ হয়েছেন 15,19,588 জন। সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 834 জন। আজ বিশ্ব শিক্ষক দিবস, আর এই দিবসের আগেই দেশে 2 লাখ প্রাইমারি স্কুল শিক্ষক স্থায়ীভাবে এই পেশা ছেড়েছেন। আর পেশা ছাড়ার দোরগোড়ায় আছেন আরও 3 লাখ শিক্ষক। করোনার এই সময় বন্ধ হয়ে গেছে 20,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান বলে দাবি বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদের। তাই দেশের ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলার এই কারিগররা বলেন এমন দিবস পালন মূল্যহীন। নাইমাল জিকর প্রতিবেদন। রাজধানীর আদাবর বাজার এলাকার পপুলার ইন্টারন্যাশনাল স্কুলটির প্রধান শিক্ষক আমেনা বেগম। করোনার প্রকোপে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন তিনি। পরিবার নিয়ে তাই নিজের ভাড়া বাসা ছেড়ে স্কুলটির 2টি কক্ষে সাজিয়েছেন সংসার। যে স্কুলের আলমারি একসময় শিশুদের পড়ার বই খাতায় ঠাসা থাকতো, এখন সেখানে জায়গা করে নিয়েছে রং বেরঙের জামা কাপড়, যা বিক্রি করে সংসার চালাচ্ছেন আমেনা। এদিকে স্কুল খুললেও শিক্ষার্থীর সংখ্যা এখনো অর্ধেকেরও কম বলে জানান তিনি। স্কুল প্রতিষ্ঠানগুলো খোলার পরেই না পারছি শিক্ষকদের বেতন দিতে, না পারতেছি ভাড়া মেনটেন করতে, না আসতেছে সম্পূর্ণ স্টুডেন্টরা। যেখানে শিক্ষকদেরই কোনো গুরুত্ব নেই, তাহলে দিবসটাকে আমরা কিভাবে গুরুত্ব দিব? বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী বলেন, দেশে 60,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয় আছে, যার মধ্যে বন্ধ হয়ে গেছে 20,000-এর বেশি। আর করোনার এই সময় কারো কোনো সহযোগিতা না মেলায় 10 লাখ শিক্ষকের মধ্যে 2 লাখ স্থায়ীভাবে শিক্ষকতার মতো এই মহান পেশা ছেড়েছেন। আমাদের প্রায় অর্ধেকের মতো শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। যে প্রতিষ্ঠানগুলি এখনো টিকে আছে সেগুলি যদি অতি দ্রুততম সময়ের মধ্যে প্রতিষ্ঠান খুলে দেওয়া না হয় তাহলে সেগুলিও বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই শিক্ষকদের এই পেশায় ধরে রাখতে সরকারের সহযোগিতা চান তারা। আর বিশ্বের অন্যান্য দেশে এই দিবসের প্রতিপাদ্য শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক হলেও দেশের জন্য শিক্ষক মর্যাদার সাথে বাঁচতে চায় এমন প্রতিপাদ্য করার আহ্বান জানান তারা। অন্য রকমের কাজ। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম, কাঁচামরিচের ঝাঁজ 200 টাকা ছাড়িয়েছে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি নিত্যপণ্যের বাজারের অবস্থা কি এবং কেমন দামে কেন এই লাগামহীন ঊর্ধ্বগতি দামের, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ আপনাকে। আপনি যথার্থই বলছেন যে নিত্যপণ্যের দাম কিন্তু অনেকটা লাগামহীন, যেখানে কিন্তু আসলে জেলা প্রশাসনের যে নিয়মিত মনিটরিং থাকার কথা রয়েছে বাজারগুলোতে, সেখানে কিন্তু একেবারে তাদের কোনো মনিটরিং না থাকার কারণেই যেমন খুশি তেমনভাবে বিক্রি হচ্ছে। কিন্তু বাজারগুলিতে যে সবজি থেকে নিয়ে অন্যান্য যে পণ্যগুলো সব মিলিয়ে বলা যায় যে কাঁচামরিচ, আমরা যেখানে আছি রিয়াজউদ্দিন বাজার, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন কাঁচামরিচের কোনো সংকট কিন্তু আমরা দেখিনি। যে আড়তগুলো আছে সব আড়তে কিন্তু কাঁচামরিচ আছে, কিন্তু সেই মরিচ কোনো কোনো জায়গায় কিন্তু 155 টাকা থেকে 150 টাকা পর্যন্ত অনেক জায়গায় বিক্রি করছে। আবার কোনো কোনো জায়গায় আমরা দেখছি একটু কমে বিক্রি করছে, আবার কোনো কোনো জায়গায় আমরা বাজার করে দেখেছি 200 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে। আসলে বাজার ভেদে বিভিন্ন দামে তারা বিক্রি করা হচ্ছে। তেমনিভাবে ধনেপাতা দেখাতে যাচ্ছে, সেই ধনেপাতার দামও কিন্তু অনেকটা বেশি। একইভাবে যে সবজিগুলো আপনি দেখতে পাচ্ছেন এই বেগুন বিক্রি করা হচ্ছে 80 টাকা কেজিতে। তাহলে আপনি বুঝতে পারছেন যারা সাধারণ ক্রেতা তারা কোন পর্যায়ে আছে, তারা আসলে অনেকটা বিশ্বাসের কথা আমাদেরকে জানিয়েছেন। তেমনিভাবে যে টমেটো বিক্রি করা হচ্ছে 100 টাকার উপরে, শিম বিক্রি করা হচ্ছে, শীতকালীন সবজি কিন্তু আমরা বাজারে দেখছি, কিন্তু শীতকালীন সবজি বলতে যে শিমও বিক্রি করা হচ্ছে 120 থেকে 30 টাকা কেজিতে, ফুলকপি বিক্রি করা হচ্ছে 130 থেকে 40 টাকা, কাঁকরোল বিক্রি করা হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে, আর বেগুন বিক্রি করা হচ্ছে 80 থেকে 70 টাকা কেজিতে। সব মিলে বলা যায় যে সবজির দাম একেবারে কিন্তু অনেকটা বেশি। তেমনিভাবে আমরা আপনাকে দেখানোর জন্য চাচ্ছি যে পেঁয়াজের জাঁচ কিন্তু অনেকটা বেড়ে গেছে। আপনি অবশ্যই দেখছেন সেই পেঁয়াজ কিন্তু আমরা দেখাতে যাচ্ছি পাইকারি বাজারে যে পেঁয়াজ আমরা দেখছি বিক্রি করা হচ্ছে, সেখানে কিন্তু 45 থেকে
42-এর মধ্যে বিক্রি করা হচ্ছে, সেই পেঁয়াজ কিন্তু খুচরা বাজারে আমরা দেখছি তারা কিন্তু 55 থেকে 60 টাকা কেজিতে তারা বিক্রি করা হচ্ছে। বাজার মনিটরিং যদি নিয়মিত থাকতো তাহলে কিন্তু আসলে বাজারের দামটা কিছুটা কমে আসতে বলে তারা মনে করছেন। এখানে যারা বক্তা এসেছেন, ক্রেতা এসেছেন, তারা এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আকাশের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জানাচ্ছিলেন সেখানের বাজারে পণ্যের দামের ঊর্ধ্বগতির ব্যাপারে বিস্তারিত। লালনের তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় আসতে শুরু করেছে সাধু সন্ন্যাসীরা। যদিও এবার শেষ পর্যন্ত মেলার অনুমোদন দেয়া হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়াতে লোক সমাগম হচ্ছে, কি বলছেন প্রশাসন এবং অনুমোদন মিলতে পারে কিনা মেলার, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ। প্রায় 114 বছর হয়ে গেল ফকির লালন শাহ তিরোধান হয়েছে এবং এই 114 বছর ধরেই কিন্তু লালন আখড়াবাড়িতে এই অনুষ্ঠান হয়ে আসছে যে লালন তিরোধান উপলক্ষে বাউলদের একটি মেলা, এবং সেই মেলা উপলক্ষে বাউলদের নানা রকমের আনুষ্ঠানিকতা থাকে, বাল্য সেবা সাধু সেবা, নানা রকমের আনুষ্ঠানিকতা থাকে এবং দেশ বিদেশের অসংখ্য বাউল ভক্ত অনুসারী তারা কিন্তু এখানে আসতে থাকেন। এবং এবার আমরা দেখেছি যে 12-14 দিন আগেই তারা কিন্তু আসতে শুরু করেছেন। আরও 10 দিন পর পয়লা কার্তিক, যেটা লালনের তিরোধান দিবস, সেই উপলক্ষে এখনই কিন্তু মূল আখড়াবাড়ির বাইরে যে বিশাল মাঠ করা হয়েছে কালী নদীর পাড়ে, সেই মাঠের পাড়ে আমরা দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্তের জেলা থেকেও অনেক বাউলরা তারা এসেছেন। তারা কিন্তু এসে একে রীতিমতো আসন গেড়ে বসেছেন এবং তারা তাঁবু টানিয়েছেন এবং তারা বলছেন যে অনুষ্ঠান এবার তারা আগে ভাগে আসার উদ্দেশ্যই হচ্ছে তারা অনুষ্ঠান করবেনই। আমি একজন বাউলের সঙ্গে কথা বলবো যে প্রশাসন তো আসলে অনুষ্ঠানের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি, আপনারা কি বলছেন? আমার কথা যে প্রশাসন সহায়তা করবে, প্রোগ্রাম হবে, এটাই আমরা মনে করি, আর কিছু না। প্রশাসন যদি প্রোগ্রাম বন্ধ করে দেয় গতবারের মতো করোনার কারণে, তাহলে আপনারা কি করবেন? সরকার আছে। বাউলরা বলছিলেন যে তারা আসলে যে করে হোক অনুষ্ঠান করবেই। তারা সরকার বলতে বুঝিয়েছেন তাদের সৃষ্টিকর্তা আছে, তারা লালনটাকে একটা ধর্ম হিসাবে জানেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে আসছি স্টুডিওতে আকাশ। জহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন কুষ্টিয়া থেকে সহকর্মী জাহিদুজ্জামান। রসে ভরা আখের বাম্পার ফলনে চট্টগ্রামের আখ চাষিদের মুখে খুশির ঝিলিক। ফলন ভালো, দাম পাচ্ছেন বেশি, তাই খুশি চাষিরা। দেশীয় আখ দিয়ে উৎপাদন হচ্ছে গুড়, চিনি সহ আরো কিছু খাদ্যপণ্য। সুস্বাদু আখের রসের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যাওয়ায় পাড়া মহল্লায় জুস বিক্রি করে হচ্ছে আখের রস। তবে সরকারের পৃষ্ঠপোষকতা পেলে আরো বেশি আবাদ জমিতে হবে আখের ফলন। কৃষি কর্মকর্তারা বলছেন নতুন নতুন জাতের আখ চাষের আবাদ গড়ে তুলতে চলছে চেষ্টা। নয়ন বড়ুয়া তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ইক্ষু থেকে আখ দেখতে বাঁশের মতো, পুরো শরীর টসটসে রসে ভরা। চট্টগ্রামের মাটিতেই নানান রঙের আখ যেন নজর কাটছে সবার। শুধু চট্টগ্রামে 350 হেক্টর জমিতেই আবাদ হয়েছে আখের। ভালো ফলন আর দামও বেশি পাওয়ায় খুশি চাষিরা। তবে সরকারের পৃষ্ঠপোষকতা পেলে আখ চাষে আগ্রহ আরও বাড়বে বললেন চাষিরা। আমাদেরকে তো চাষের জন্য সরকারের বরাবর বলে এই দিবে সেই দিবে, আমাদেরকে তো কোনো কিছু দিতেছে না। ফলন মোটামুটি ভালো হয়েছে, আরো ভালো হয়েছে যদি বৃষ্টি প্রথম অবস্থা হতো। এদিকে চট্টগ্রামে আখ চাষের বাম্পার ফলন হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে ব্যাপারীরা। আমরা কিনিল 70,000 75,000, ওগুলো আমরা আবার 375 কত 2,25,000 টাকা বিক্রি হয়। আখের ভালো ফলনে খুশি কৃষি কর্মকর্তারা। এই বছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন পাওয়া যাচ্ছে। প্রায় প্রতি হেক্টর জমিতে 50 থেকে 55 টন পার হেক্টর আমরা ফলন পাচ্ছি। আখের ফলন আরো বাড়াতে নতুন নতুন জাতের আখের গবেষণা করছে কৃষি বিশেষজ্ঞরা। তবে এই জাতের পাশাপাশি আর কিছু নতুন চিবি খাওয়ার নতুন নতুন জাত আছে। বিশেষ করে রং বিলাস এই জাতটি খুবই ভালো
বাংলার সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউটের। এই জাতটা যদি আমরা কৃষক পর্যায়ে সম্প্রসারণ করতে পারি ফলন যেভাবে বৃদ্ধি পাবে। আখের রস বিভিন্ন জনবহুল এলাকায় মেশিনের সাহায্যে চাপিয়ে রস প্রতি গ্লাস 15 থেকে 20 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যদিকে আখ দিয়ে তৈরি হচ্ছে গুড়, চিনি সহ নানান রকমের খাদ্যপণ্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খেলার খবর। অমীমাংসিতভাবে শেষ হলো দক্ষিণ এশিয়ার এল ক্লাসিকো খ্যাত বাংলাদেশ ভারত লড়াই। সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রথমার্ধে এগিয়ে গিয়েও স্নায়ুযুদ্ধে পেরে উঠল না ইগোর স্টিম্যাচের ভারত। সুনীল ছেত্রীর আঘাত সামলে ইয়াসিনের গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে অস্কার ব্রুজেনের দল। ফলে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো বাংলাদেশ। মালদ্বীপ থেকে আরও জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। প্রথম ম্যাচের থেকে 2 পরিবর্তন নিয়ে অস্কারের কৌশল। প্রথমার্ধে কাউন্টার অ্যাটাক কৌশলে বেশ সাবলীল ছাত্ররা। কিছুটা নিরুদ্দেশ তিনি 2 কোচের মাঠের বাইরের কথার লড়াইটার মতোই সমানে সমান লড়াই হয়েছে ফুটবল মাঠে। শুরু থেকেই ইগোরের ভারতকে ছেড়ে কথা বলেনি জিকো জামালরা। ম্যাচের 8 মিনিটে ডান প্রান্ত দিয়ে মতিনের ক্রস, ভারত ডিফেন্ডারে বাধা। ম্যাচের 20 মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বাংলার আক্রমণ, কর্নারের বিনিময়ে রক্ষা ভারতের। ম্যাচের 23 মিনিটে ভারতের সমন্বিত আক্রমণ, বাংলার গোলবারের অতন্দ্র প্রহরী জিকোতে আটকে যায়। জামালরা সবচেয়ে বড় সুযোগ পায় ম্যাচের 25 মিনিটে। ফাউল থেকে পাওয়া ফ্রি কিক নেন জামাল, বক্সে জটলায় তারিক কাজীর লক্ষ্যভ্রষ্ট হেড। তবে এর মিনিট পরে ভারতের কাউন্টার অ্যাটাক। বাংলার ডিফেন্ডারের ভুলে ডান প্রান্ত দিয়ে ভারতের পরিকল্পিত আক্রমণে সুনীলের ফিনিশিং 1-0 গোলে এগিয়ে যায় ভারত। 27 মিনিটে মতিনের পাসে বিপ্লুর লক্ষ্যভ্রষ্ট শট, হতাশ বাংলার গ্যালারি। 29 মিনিটে ফ্রি কিক থেকে জামালের নেয়া শটে মাথা ছোঁয়াতে ব্যর্থ তপু। অতন্দ্র প্রহরী জিকো ম্যাজিক। 35 মিনিটে কাটা পড়ে ভারতের আক্রমণ, ছেড়ে কথা বলেনি বাংলাদেশ। 39 মিনিটে কাউন্টার অ্যাটাকে বিপ্লুর শট রুখে দেন গুরপ্রীত। 1-0 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। ম্যাচের 52 মিনিটে অন্যতম বড় সুযোগ মিস করেন রাকিব। সাদের ক্রসে ওপেন নেট মিস করেন এই স্ট্রাইকার। 54 মিনিটে ভারতের কোলাসোকে পেছন থেকে ফাউল করলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ। 10 জনের দলে পরিণত হয় বাংলাদেশ। 10 জনের বাংলাদেশকে এরপর চেপে ধরে ভারত, কিন্তু বাংলার ওয়াল জিকোতে রক্ষা জামালদের। 66 মিনিটে ইব্রাহিমের পরিবর্তে সুফিল। 72 মিনিটে মতিন ও বিপ্লুর বদলে সোহেল ও সুমনকে নামান অস্কার ব্রুজন। 10 জনের বাংলাদেশ তখন কাউন্টার অ্যাটাক ফরমেশনে। 74 মিনিটে জামালের ফ্রি কিক থেকে রাকিবের ব্যাক হেডে ইয়াসিনের গোলে সমতায় বাংলাদেশ। উচ্ছ্বসিত বাংলার ডাগ আউট ও গ্যালারি। এরপর আর গোলের মরিয়া চেষ্টা করেও ফল পায়নি ভারত। সমতা নিয়ে মাঠ ছাড়ে জামালরা। ব্যবধানটা হতে পারত আরো বড়। বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ার বড় সুযোগ ছিল, কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় তার হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকলেন কোচ অস্কার ব্রুজন। পরবর্তী ম্যাচগুলোতে জয়ের জন্যই খেলতে হবে টিম বাংলাদেশকে। মালদ্বীপের মালে থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। দর্শক, এই ছিল বিরতির সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।